আচ্ছা, একটা প্রশ্ন করি। ধনী হওয়া কি আসলেই গণিতের মতো কোনো বিজ্ঞান? মানে ২ আর ২ যোগ করলে যেমন ৪ হয়, সেরকমই কোনো নির্দিষ্ট সূত্র মেনে চলে? নাকি পুরোটাই ভাগ্য, পরিস্থিতি আর সঠিক সময়ে সঠিক জায়গায় থাকার খেলা? ঠিক তাই। এই প্রশ্নটা নিয়েই তো যুগ যুগ ধরে এত বিতর্ক। হুম। একদিকে আছে কঠোর পরিশ্রমের কথা, একটা সিস্টেম মেনে চলার কথা, আবার অন্যদিকে আছে ভাগ্য বা সুযোগের ধারণা। দুটোই তো সত্যি বলে মনে হয়, তাই না? একদম। আর আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। আমাদের হাতে আছে ওয়ালেস ডি ওয়াটলসের ১০০ বছরেরও বেশি পুরনো একটা বই, দ্য সায়েন্স অফ গেটিং রিচ। দারুণ একটা বই। আমরা বইটার মূল সারসংক্ষেপ আর তার সাথে থাকা কিছু আর্থিক শিক্ষা নিয়ে একটু গভীরে যাব। দেখব যে সম্পদ তৈরির কোনো কালোত্তীর্ণ সূত্র আসলেই আছে কিনা। নাকি এটা এখনকার যুগে কিছুটা সেকেলে হয়ে গেছে? আর আমরা কিন্তু শুধু বইয়ের নীতিগুলো আউড়ে যাব না। না না, অবশ্যই না। আমরা এর পেছনের মনস্তত্ত্বটা, দর্শনটা সেটাও একটু ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। বোঝার চেষ্টা করব আজকের এই ডিজিটাল যুগে ওয়াটলসের এই বিজ্ঞান কতটা খাটে। এটা কি আসলেই একটা গাইডবুক, নাকি স্রেফ পজিটিভ থিঙ্কিংয়ের একটা পুরনো দলিল? চমৎকার একটা প্রশ্ন। তাহলে চলুন একদম ভিত্তি থেকে শুরু করা যাক। ওয়াটলসের প্রথম এবং সবচেয়ে বড় আঘাতটা কিন্তু আমাদের প্রচলিত ধারণার উপর। হুম। অধ্যায় ১-এ তিনি বলছেন, ধনী হওয়ার ইচ্ছাটা নাকি কোনো লোভ নয়, বরং এটা মানুষের একটা মৌলিক অধিকার। অধিকার। শব্দটা বেশ শক্তিশালী। ওনার যুক্তিটা কিন্তু একদম সোজা। একজন মানুষ তার শরীর, মন, আত্মার পরিপূর্ণ বিকাশের জন্য যা যা করতে চায়, তার জন্য অর্থের প্রয়োজন। গরিব থাকলে সেগুলোর কোনোটাই পুরোপুরি সম্ভব নয়। এর সাথে যে ফিন্যান্স লেসনটা আছে, সেটাও বেশ ধাক্কা দেওয়ার মতো। কোনটা? টাকা খারাপ নয়, ভুল মানসিকতায় মানুষকে গরিব রাখে। এই ধারণাটা কিন্তু খুব খুব জরুরি, কারণ ছোটবেলা থেকে আমাদের অনেকের মনেই একটা ধারণা ঢুকিয়ে দেওয়া হয় যে টাকা পয়সা মানেই খারাপ কিছু। জাতীয় কথাবার্তা। একদম। ওয়াটলস বলছেন এই মানসিক বাধাটাই হলো প্রথম এবং সবচেয়ে বড় দেয়াল। এই দেয়ালটা না ভাঙলে পরের কোনো সূত্রই আসলে কাজ করবে না। কিন্তু শুধু অধিকারের কথা ভাবলেই তো আর টাকা আসে না। এর সাথে মানসিকতার আরও একটা দিক তিনি জুড়ে দিয়েছেন, তাই না? হ্যাঁ, আর সেটাই হলো অধ্যায় ৭-এর মূল কথা, গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা। ওয়াটলসের মতে কৃতজ্ঞতা হলো মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের চ্যানেল। চ্যানেল। হ্যাঁ, যখন আমরা যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকি, তখন আমাদের মন প্রাচুর্যের দিকে ফোকাস করে। আর যখন আমরা যা নেই তা নিয়ে অভিযোগ করি, তখন মন অভাবের দিকে ঝুঁকে পড়ে। এটা কিন্তু শুধু আধ্যাত্মিক ব্যাপার না, এর পেছনে শক্ত মনস্তত্ত্ব আছে। আচ্ছা। কৃতজ্ঞ মন সুযোগ দেখতে পায়, আর অভিযোগকারী মন শুধু সমস্যা খুঁজে বেড়ায়। তাই তো ফিন্যান্স লেসনটা বলছে পজিটিভ মাইন্ডসেট ইজ ইকুয়াল টু বেটার ফিনান্সিয়াল ডিসিশনস। কারণ আপনি যা খুঁজবেন তাই তো দেখতে পাবেন। এই বিষয়টা আমাকে বেশ ভাবিয়েছে। তার মানে কোনো বিনিয়োগ বা ব্যবসার পরিকল্পনারও আগে পুরো খেলাটা শুরু হচ্ছে নিজের ভেতরের মানসিক অবস্থা দিয়ে। এটা কি আজকের পৃথিবীতে একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? মানে বাজারের বাস্তবতা তো অনেক কঠিন। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। ওয়াটলস কিন্তু বলছেন না যে শুধু পজিটিভ চিন্তা করে বসে থাকলেই হবে, না না। ও। তিনি বলছেন এটা হলো প্রথম ধাপ, ভিত্তি স্থাপন। এই ভিত্তিকে আরও মজবুত করতে তিনি অধ্যায় ৪-এ প্রথম নীতি বা ফার্স্ট প্রিন্সিপলের কথা বলেছেন। তার মতে বিশ্বাস করতে হবে যে সব কিছুর উৎস একটাই বুদ্ধিমান শক্তি বা ফর্মলেস সাবস্টেন্স। এখানে এসে অনেকে একটু দ্বিধায় পড়ে যেতে পারেন। এটা তো প্রায় আধ্যাত্মিক বা ধর্মীয় বিশ্বাসের মতো শোনাচ্ছে। ঠিক, তবে এটাকে অন্যভাবেও দেখা যায়। একজন ব্যবসায়ী বা বিনিয়োগকারীর জন্য সবচেয়ে বড় শত্রু কি? ভয় আর অনিশ্চয়তা। একদম। যখন একজন মানুষ বিশ্বাস করে যে সে একা নয়, তার চেষ্টার পেছনে একটা বৃহত্তর শক্তি কাজ করছে, তখন তার ঝুঁকি নেওয়ার সাহস বাড়ে। সে ব্যর্থতাকে একটা সাময়িক ধাপ হিসেবে দেখতে শেখে। আচ্ছা, মানে এটা একটা মনস্তাত্ত্বিক কৌশল। হ্যাঁ, এটাকে একটা সাইকোলজিক্যাল টুল হিসেবেও ভাবা যায়। মূল উদ্দেশ্য হলো ভয়কে জয় করা, যা ছাড়া বড় কোনো আর্থিক পদক্ষেপ নেওয়াই তো সম্ভব নয়। আচ্ছা, তাহলে মানসিকতার ভিত্তিটা বোঝা গেল। অধিকারের বোধ, কৃতজ্ঞতা আর ভয়হীন বিশ্বাস। কিন্তু ওয়াটলস তো বইটার নাম দিয়েছেন ধনী হওয়ার বিজ্ঞান। শুধু বিশ্বাস বা কৃতজ্ঞতা কি বিজ্ঞান হতে পারে?
আমার কাছে তো এটা এখন পর্যন্ত দর্শনের মতোই লাগছে। বিজ্ঞান অংশটা কোথায়? দারুণ পয়েন্ট। আর এখানেই ওয়াটলস তার তত্ত্বের দ্বিতীয় ধাপে ঢুকছেন। অধ্যায় 2-এর শিরোনামটাই হল ধনী হওয়ার একটি বিজ্ঞান আছে। হুম। ঠিক যেমন বীজ পুতলে গাছ হয়, তেমনি নির্দিষ্ট পদ্ধতিতে চিন্তা আর কাজ করলে সম্পদ তৈরি হওয়াটাও একটা প্রাকৃতিক ফলের মতোই, মানে অবশ্যম্ভাবী। মানে র্যান্ডম চেষ্টা নয়, সিস্টেম মেনে ওয়েলথ বিল্ড করতে হয়। ঠিক তাই। আর এই সিস্টেমের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল নির্দিষ্ট উপায় চিন্তা করা, বা থিঙ্কিং ইন আ সার্টেন ওয়ে। এটা অধ্যায় 8-এর মূল বিষয়। নির্দিষ্ট উপায়ে চিন্তা করা। হ্যাঁ, এর মানে হলো আপনার লক্ষ্যের একটা পরিষ্কার মানসিক ছবি তৈরি করা এবং সেটাকে সমস্ত সংশয় আর দ্বিধা ছাড়া আঁকড়ে ধরে থাকা। ওয়াটলসের মতে আমাদের চিন্তাগুলো এক ধরনের শক্তি, যা ওই ফর্মলেস সাবস্টেন্সের ওপর ছাপ ফেলে। আর সেটাই বাস্তব রূপ নেয়। একদম। মনে যদি দ্বিধা থাকে, যেমন আমি কি সত্যিই পারবো, তাহলে সেই ছাপটা অস্পষ্ট হয়ে যায় আর সম্পদের প্রবাহ আটকে যায়। কিন্তু মাথায় তো সারাদিন হাজারটা চিন্তা আসে, তার মধ্যে কিভাবে একটা নির্দিষ্ট চিন্তাকে ধরে রাখব, এটা তো প্রায় অসম্ভব মনে হয়। এখানেই আসে ইচ্ছা শক্তির বা উইল পাওয়ারের ভূমিকা, যা নিয়ে অধ্যায় 9 এবং 10-এ আলোচনা করা হয়েছে। ইচ্ছা শক্তি। তবে এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ওয়াটলস বলছেন, ইচ্ছা শক্তিকে অন্যের ওপর বা পরিস্থিতির ওপর জোর করে খাটানো যাবে না। মানে কাউকে দিয়ে নিজের ইচ্ছামতো কাজ করানো বা বাজারের গতিকে জোর করে বদলানোর চেষ্টা করা, এটা ধ্বংসাত্মক। ইচ্ছাশক্তির একমাত্র কাজ হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা, নিজের চিন্তাকে লক্ষ্যের ওপর স্থির রাখা। ও আচ্ছা, নিজের ওপর কন্ট্রোল, অন্যের ওপর নয়। একদম। বাইরের পৃথিবীর ঝাপটা সত্ত্বেও নিজের মানসিক ছবিটাকে অটুট রাখা। তাই ফিনান্স লেসনগুলো খুব পরিষ্কার। ক্ল্যারিটি ব্রিংস মানি, আর সেলফ কন্ট্রোল ছাড়া ওয়েলথ পসিবল নয়। এখানে বিষয়টা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ শুধু চিন্তা করে যাওয়া তো দিবা স্বপ্নের মতো। কাজের বিষয়টা কখন আসছে? ঠিক এই পয়েন্টেই ওয়াটলস বাস্তবতার সাথে তার দর্শনকে জুড়ে দিয়েছেন। অধ্যায় 11 এবং 12 পুরোটাই কাজের ওপর। অধ্যায় 11 নির্দিষ্ট উপায়ে কাজ করা বা অ্যাক্টিং ইন দ্য সার্টেন ওয়েতে তিনি বলছেন, চিন্তা যতই শক্তিশালী হোক, কাজ ছাড়া তার নিছকই কল্পনা। তা তো বটেই। আর কাজের মূল সূত্রটা হলো, আজ যা করা সম্ভব দক্ষতার সাথে সেটাই করো। ভবিষ্যতের কোনো বড় কাজের জন্য আজকের ছোট কাজকে অবহেলা করা যাবে না। এটা আসলে আমাদের আজকের হাসল কালচারের ধারণার একেবারে বিপরীত, তাই না? যেখানে সারাদিন শুধু ব্যস্ত থাকাকেই সফলতার চিহ্ন বলে মনে করা হয়। একদম। ওয়াটলস যেন 100 বছর আগেই এই ফাঁদটা ধরে ফেলেছিলেন। তাই তিনি অধ্যায় 12-তে দক্ষ কাজ বা এফিশিয়েন্ট অ্যাকশনের ওপর জোর দিয়েছেন। দক্ষ কাজ। এর মানে হল ঘন্টার পর ঘন্টা কাজ করা নয়, বরং প্রতিটি কাজে নিজের 100% মনোযোগ দেওয়া। অল্প কাজও যদি দক্ষতার সাথে করা হয়, তবে তা অনেক বেশি ফল দেয়। 20টা অদক্ষ কাজের চেয়ে একটা দক্ষ কাজ অনেক বেশি শক্তিশালী। ব্যস্ত থাকার প্রোডাক্টিভ হওয়া এক জিনিস না। ইকুয়ালস টু ওয়েলথ গ্রোথ। দেরি না করে দক্ষতার সাথে কাজ। তাহলে এই বিজ্ঞানের ফর্মুলাটা দাঁড়ালো, প্রথমে একটা পরিষ্কার মানসিক ছবি তৈরি করা, তারপর ইচ্ছা শক্তি দিয়ে সেই ছবিটাকে ধরে রাখা, এবং সব শেষে প্রতিদিনের কাজ প্রতিদিন দক্ষতার সাথে করে যাওয়া। চিন্তা আর কাজের একটা মেলবন্ধন। একদম। চিন্তা হলো জাহাজের রাডার, আর কাজ হলো তার ইঞ্জিন। একটা ছাড়া অন্যটা অচল। কিন্তু এখানে একটা খুব সাধারণ এবং বাস্তবসম্মত প্রশ্ন চলে আসে। অনেকেই বলেন, আমার ইচ্ছা শক্তি আছে, কাজ করার মানসিকতাও আছে, কিন্তু সুযোগ কই? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। আমরা তো প্রায়ই শুনি যে সঠিক যোগাযোগ বা নেটওয়ার্ক ছাড়া বড় সুযোগ মেলাই ভার। ওয়াটলসের এই দর্শন কি এই বাস্তবতাকে অস্বীকার করছে? এটা একটা চমৎকার প্রশ্ন, এবং ওয়াটলসের সরাসরি উত্তর দিয়েছেন অধ্যায় 3-এ, যার শিরোনাম সুযোগ কি একচেটিয়া, বা ইজ অপরচুনিটি মনোপোলাইজড? কি বলছেন তিনি? তার জোরালো যুক্তি হল, সুযোগ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়, সুযোগ সর্বত্র আছে। ধনী হওয়ার জন্য নিজের বর্তমান কাজ, ব্যবসা বা শহর ছেড়ে দেওয়ারও প্রয়োজন নেই। যে যেখানে আছে সেখান থেকে শুরু করা সম্ভব। বাহ! তার মতে সবচেয়ে বড় বাধা সুযোগের অভাব নয়, বরং সুযোগ দেখার মতো মানসিকতার অভাব। তাই ফিনান্স লেসনটা আমার খুব পছন্দের। আমার সুযোগ নেই, এই ভাবনাই সবচেয়ে বড় বাধা। বেশ
মানলাম সুযোগ আছে, কিন্তু সেই সুযোগকে সম্পদে পরিণত করার উপায়টা কি? এখানেই ওয়াটলসের দর্শনের সবচেয়ে সুন্দর আর শক্তিশালী অংশটা আসছে। অধ্যায় 6-এ কিভাবে সম্পদ আপনার কাছে আসে। তিনি বলছেন সম্পদ আসে সৃষ্টি বা ক্রিয়েশন থেকে, প্রতিযোগিতা বা কম্পিটিশন থেকে নয়। সৃষ্টি, প্রতিযোগিতা নয়। হ্যাঁ, প্রতিযোগিতামূলক মানসিকতা মানে হল পৃথিবীতে সম্পদ সীমিত, তাই অন্যেরটা কেড়ে নিয়ে আমাকে বড় হতে হবে। এটা একটা জিরো সাম গেম। কিন্তু সৃষ্টিশীল মানসিকতা বিশ্বাস করে যে সম্পদ অসীম, আমি নতুন কিছু সৃষ্টি করে সবার জন্য প্রাচুর্য বাড়াতে পারি। একটা উদাহরণ দিলে বিষয়টা হয়তো আরও পরিষ্কার হবে। অবশ্যই, ধরুন একটা গ্রামে একটাই রুটির দোকান আছে। প্রতিযোগিতামূলক মানসিকতার ব্যবসায়ী ভাববে কিভাবে পাশের গ্রামের দোকানটাকে বন্ধ করে দিয়ে সব ক্রেতা নিজের কাছে আনা যায়। আর সৃজনশীল মানসিকতার ব্যবসায়ী ভাববে কিভাবে আরও ভালো মানের নতুন ধরনের রুটি তৈরি করা যায় বা হোম ডেলিভারি চালু করে মানুষের জীবন সহজ করা যায়। সে নতুন মূল্য বা ভ্যালিউ তৈরি করছে। আচ্ছা, সেই নতুন ভ্যালু অ্যাড করছে। একদম। আজকের যুগের স্টার্টআপ কালচারের দিকে তাকালেই তো এর উদাহরণ পাওয়া যায়। যে অ্যাপটি আমাদের কোনো একটি দৈনন্দিন সমস্যার সমাধান করে দিচ্ছে, সেটি নতুন ভ্যালু তৈরি করছে। তাই তার দিকেই বিনিয়োগ আর ব্যবহারকারীরা আকৃষ্ট হচ্ছে। ওয়াটলস ১০০ বছর আগে এই কথাই বলে গেছেন, ভ্যালু ক্রিয়েট করলে টাকা নিজে থেকেই আসে। এই সৃষ্টির ধারণাটাকেই তো তিনি পরে ব্যবসার ক্ষেত্রেও প্রয়োগ করেছেন, তাই না? অধ্যায় 13-তে সঠিক ব্যবসায় প্রবেশের মাধ্যমে। ঠিক তাই। তার মতে সঠিক ব্যবসা সেটাই যা করতে আপনার ভালো লাগে এবং যা মানুষের উপকারে আসে। আর এর সাথে জুড়ে দিয়েছেন অধ্যায় 14-র বৃদ্ধির ধারণা, মানে দ্য ইমপ্রেশন অফ ইনক্রিজ। হ্যাঁ, অর্থাৎ আপনার প্রতিটি লেনদেন, প্রতিটি কথাবার্তায় যেন অন্য মানুষটা অনুভব করে যে সে আপনার কাছ থেকে কিছু পেয়ে লাভবান হয়েছে, ঠকেনি। এই অনুভূতিটা যখন আপনি তৈরি করতে পারবেন, তখন মানুষ চুম্বকের মতো আপনার দিকে আকৃষ্ট হবে। তার মানে পুরো বিষয়টা শুধু নিজের ধনী হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা সামগ্রিক উন্নতির দর্শন। আপনি একেবারে মূল কথাটা ধরেছেন। অধ্যায় 5 জীবন বৃদ্ধি এবং অধ্যায় 15 অগ্রসরমান ব্যক্তি বা দি অ্যাডভান্সিং ম্যানে এটাই বলা হয়েছে। আচ্ছা, ওয়াটলসের মতে মহাবিশ্বের মূল ধর্মই হল বৃদ্ধি বা বিকাশ। যে ব্যক্তি ক্রমাগত নিজেকে, নিজের জ্ঞান ও দক্ষতাকে উন্নত করার চেষ্টা করে, সে আসলে মহাবিশ্বের স্রোতের সাথে তাল মিলিয়ে চলে। আর মানুষ সবসময় এমন কারো সাথেই যুক্ত হতে চায় যে নিজে এগিয়ে যাচ্ছে এবং অন্যকেও এগিয়ে যেতে সাহায্য করছে। দারুণ। তাহলে চূড়ান্ত ফিন্যান্স লেসনটা হলো ওয়েলথ ইজ ইকুয়াল টু মানি প্লাস কোয়ালিটি অফ লাইফ। এটা শুধু টাকা জমানোর কৌশল নয়, এটা জীবনকে আরও সমৃদ্ধ করার একটা দর্শন। তাহলে এতক্ষণের এই দীর্ঘ আর গভীর আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? সবকিছুর সারমর্ম কি? ওয়াটলস নিজেই অধ্যায় 17-তে পুরো বইয়ের সারসংক্ষেপ করে দিয়েছেন, একটা সহজ কিন্তু শক্তিশালী সূত্রে। তিনি এটাকে একটা চেন বা শৃঙ্খলের মতো দেখিয়েছেন। সেই সূত্রটাকে? সূত্রটা হলো স্পষ্ট চিন্তা থেকে আসে অটুট বিশ্বাস। আচ্ছা, সেই বিশ্বাস থেকে জন্ম নেয় নির্দিষ্ট কাজ, আর সেই নির্দিষ্ট কাজই ধন বা সম্পদ তৈরি করে। অর্থাৎ চিন্তা, তারপর বিশ্বাস, তারপর কাজ এবং সবশেষে ধন। চিন্তা, বিশ্বাস, কাজ, ধন। হ্যাঁ, এই শৃঙ্খলের কোনো একটা অংশ দুর্বল হলেই পুরো প্রক্রিয়াটা ভেঙে পড়ে। দেখতে সহজ হলেও এটা বজায় রাখা নিশ্চয়ই খুব কঠিন। অবশ্যই। আর তাই তিনি অধ্যায় 16-তে কিছু সতর্কবার্তাও দিয়েছেন। তিনি 3টি আবেগ এড়িয়ে চলতে বলেছেন: লোভ, ভয় এবং তাড়াহুড়ো। লোভ, ভয় আর তাড়াহুড়ো। লোভ আপনাকে সৃজনশীল পথ থেকে প্রতিযোগিতার পথে নিয়ে যাবে, ভয় আপনাকে কাজ করতে দেবে না, আর তাড়াহুড়ো আপনার কাজের দক্ষতা বা এফিসিয়েন্সি নষ্ট করে দেবে। এই 3টে আবেগই ওই নির্দিষ্ট উপায়ে চিন্তা ও কাজ করার প্রক্রিয়াকে সরাসরি ব্যাহত করে। তাই এই পথে চলার জন্য ধৈর্য আর মানসিক স্থিরতা অপরিহার্য। তাহলে আজকের এই আলোচনা থেকে যা উঠে এলো তা হল ওয়াটসের মতে সম্পদ অর্জনের বিজ্ঞানটা কোনো রহস্যময় ব্যাপার নয়। এটা শুরু হয় মানসিকতা দিয়ে, ধনী হওয়াকে অধিকার হিসেবে দেখা এবং কৃতজ্ঞ থাকা। এরপর আসে পদ্ধতি, পরিষ্কার চিন্তা এবং দক্ষ কাজ। এই পদ্ধতির ভিত্তি হল প্রতিযোগিতার বদলে সৃষ্টি বা মূল্য তৈরি করা। ঠিক। আর পুরো যাত্রাপথ জুড়ে থাকতে হবে ক্রমাগত আত্ম-উন্নয়নের চেষ্টা। চমৎকার সারসংক্ষেপ। এটি আসলে নিজের ভেতর থেকে শুরু করে বাইরের জগৎকে প্রভাবিত করার একটা সম্পূর্ণ নকশা।
আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই নিশ্চয়ই। বলে আজকের এই ডিজিটাল যুগ যেখানে মনোযোগ ধরে রাখাই একটা বড় চ্যালেঞ্জ এবং চারিদিকে তথ্যের বিস্ফোরণ ঘটছে সেখানে বইটি যে নির্দিষ্ট উপায়ে চিন্তা করার ওপর সবচেয়ে বেশি জোর দেয় সেই স্থির ও স্বচ্ছ মানসিকতা বজায় রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কোনটি বলে মনে হয় ব্যক্তিগত অভ্যাস নাকি বাইরের পৃথিবীর কোলাহল দারুণ একটি প্রশ্ন। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি বিদায়।